আমাদের এটাকে আমি শুরু করবো হচ্ছে থিওরি দিয়ে, তারপর হচ্ছে শেষ করবো ল্যাবে প্র্যাকটিক্যালি শুরু দিয়ে। সো গত ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম যে সার্কিটের প্যারামিটার্সগুলো সম্পর্কে বিভিন্ন প্যারামিটার্সের কথা বলছিলাম। আমি যদি ইলেকট্রিক্যাল প্যারামিটার্সের কথা বলছিলাম সেখানে ছিল আমার কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার অ্যান্ড এনার্জি। সো আমি যদি এখানে লিখি কারেন্ট হচ্ছে আই, আর এদিকে থাকে হচ্ছে ভোল্টেজ ভি দিয়ে লেখে, পাওয়ার হচ্ছে পি দিয়ে, এবং এনার্জিকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। কারেন্ট বলতে তুমি আমাকে বলো তো কি বোঝো তো? চার্জের ফ্লোকে আমরা কারেন্ট বলি। সে থেকে আর কোনো কথা ছিল? শুধু চার্জের ফ্লো হলে কারেন্টের সংজ্ঞাটা সম্পূর্ণ হচ্ছে না। কারেন্টের যে ইস্যুটা ছিল, আমি জানি চার্জের ফ্লো ইজ কারেন্ট, ফ্লো অফ চার্জ ইজ কারেন্ট। আর কি ছিল? কারণ আমি আরও কিছু কথা বলেছিলাম যে সেই কারেন্টের এককটা কি জানো? এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এসআই ইউনিট অ্যাম্পিয়ার। আমি বলেছিলাম কারেন্টের সংজ্ঞায় তুমি ম্যাথমেটিক্যালি যদি মনে রাখো, ফ্লো অফ ইলেকট্রন ইন পার সেকেন্ড। সো এটাকে আমি লিখতে পারি বা টাইম, প্রতি একক সময় যে পরিমাণ চার্জের ফ্লো হয় সেটাকে আমি কারেন্ট বলি। এই একক সময়টা বলাটা খুবই জরুরি, একক সময় বলাটা খুবই জরুরি। সো এটাকে কিউ বাই টি লিখতে পারি আমরা, অনেকেই কিউ বাই এসও লিখতে পারি, অনেকে সেকেন্ড হিসেবে লিখতে পারি। প্রতি একক সময় সেকেন্ড লেখেছে। সো ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড অথবা ফ্লো অফ চার্জ পার সেকেন্ড, সেটাকে আমি কারেন্ট বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই কারেন্ট বোঝাইতে গিয়ে আমি তোমার চার্জের কথা বলছিলাম যে চার্জের ফ্লো হলে আমার কারেন্টটা হয়। চার্জের যে আমি ডেফিনেশনটা দিয়েছিলাম, চার্জ বলতে তুমি কি বোঝো? ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার, এটা পদার্থের একটা মৌলিক বৈশিষ্ট্য। এটা হচ্ছে একদম বেসিক জিনিস যে এই বস্তুটার মৌলিক বৈশিষ্ট্য। এক ধরনের বৈশিষ্ট্য আছে, মৌলিক বৈশিষ্ট্য তো একটা বৈশিষ্ট্য, মৌলিক আরও বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে এর চার্জিং যে বিহেভিয়ার সেটা আছে, মানে চার্জ শো করে, মানে এই ধরনের চার্জ ধরনের প্রপার্টি শো করে, সেই ধরনের প্রপার্টি শো করে। এর আরও দুটো কারণ বলছিলাম, একে চার্জ বলতে পারি সেই কারণের জন্য। যদি সেটা চার্জ হয় তাহলে সে ধরনের প্রপার্টি সে শো করে। কোথায়? আরও দুটো কারণ বলছিলাম। যদি চার্জ হয়, আমি বললাম চার্জ ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এ ম্যাটার, দ্যাটস ট্রু, আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এর বাইরেও ইন ডেপথে আমি আরেকটা কথা বলছিলাম, একটু রিমাইন্ড করার চেষ্টা করো, রিকল করার চেষ্টা করো। যদি চার্জ হয়, সে কোনো একটা জায়গায় এক ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে। দুইটা জায়গাতে, এমন দুইটা জায়গা আছে সে এক ধরনের বিহেভিয়ার প্রদর্শন করে। Exactly. So, if it is a charge, then if you keep in a magnetic field or inside a electric field, then it will experience a force. যদি এর চার্জের ধর্ম বা বৈশিষ্ট্য এর ভিতরে থাকে, একে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের আশেপাশে রাখলেই এ ছোটাছুটি করবে। সে কোন দিকে যাবে সেটা পরের হিসাব, কিন্তু সে ছোটাছুটি করবে। এই জিনিসটা কিন্তু মাথায় থাকা উচিত ছিল। চার্জের এককে আমরা কি বলি? চার্জের একক কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। আচ্ছা, চার্জের একক হচ্ছে কুলম্ব। আমি কি এটা এই কথাটা বলেছিলাম যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এখন একটা ইলেকট্রনের চার্জ খুবই নগণ্য, এই জন্য আমি চার্জটাকে, যেমন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমি যদি 1 কেজির কোনো বস্তুকে মাপতে যাই, আমার যদি বাটকা থাকতো 1 গ্রামে, তাহলে 1 কেজি বস্তু মাপতে আমার লাগতো 1000 বার মাপা লাগতো, তাই না? এই জন্য ইউনিটটাকে একটু বড় করে 1 কেজি আকারে দেখানো ছিল, যে এসআই ইউনিট হিসেবে দেখাচ্ছে যে 1 কেজির একটা বস্তু, তাই না? তা এখানেও চার্জগুলোকে সাধারণত যদি আমি মাপতে যাই, একটা ইলেকট্রনের চার্জ দিয়ে যদি একটা ইউনিট তৈরি করতাম, সেটা অনেক মানে ছোটো ইউনিট হতো। আমি যদি হিসাব করতে যেতাম তখন বড় বড় সংখ্যা চলে আসতো। এর জন্য যেটা করা হয়, আমার মনে হয় 6.25 × 10⁻18 ইলেকট্রন, এই এতগুলো ইলেকট্রনের চার্জ মিলে 1 কুলম্ব চার্জ হয়।
1 কুলম্ব চার্জ। যদি আমি বলি 1 কুলম্ব চার্জ সমান কয়টা ইলেকট্রন, তখন তোমার মাথায় রাখতে হবে 6.25 × 10⁻⁸ ইলেকট্রন। এতগুলো ইলেকট্রনের চার্জ মিলে একটা বাটকার আমি তৈরি করেছি, যেটাকে 1 কুলম্ব চার্জ বলছি, তাই না? আমি তো সব জায়গায় কুলম্বই বলতেছি, অন্য কোনো ইউনিট তো বলতেছি না। সো 1 কুলম্ব চার্জ সমান কিন্তু এতগুলো ইলেকট্রন। আচ্ছা, চার্জ গেল, চার্জের ফ্লো হচ্ছে আমার কারেন্ট। এই কারেন্টের সাথে আমি আরেকটা জিনিসের রিলেশন বলেছিলাম, তারের একটা জিনিসের রিলেশন বলেছিলাম। কারেন্টের সঙ্গে তারের একটা রিলেশন বলেছিলাম সংজ্ঞার ভিতরে, অপোজিট ফ্লো। অপোজিট ফ্লো হচ্ছে ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট উল্টা দিকে ফ্লো হয়। সো আমি সংজ্ঞার ভিতরে বলেছিলাম যে প্রতি একক প্রস্থচ্ছেদের বা মানে মানে ক্রস সেকশনাল এরিয়ার ভিতরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইংরেজিতে বলে। সো কোনো তারের একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়ার ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জের ফ্লো হয় সেটাই কারেন্ট। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক প্রস্থচ্ছেদ না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল টোটাল তারটার ভিতরে, ঠিক আছে? প্রায় শুনবা যে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া মানে তারটা কেটে ফেললে যতটুকু মোটা জায়গা তুমি দেখতে পারো, যে এরিয়াটা দেখতে পারো ওটাই ক্রস সেকশন এরিয়া। আমি যদি এটা কেটে ফেলি এখানে, এই যে মাথাটা, এই মাথাটা হচ্ছে আমার ক্রস সেকশন এরিয়া। আচ্ছা, এখন কারেন্ট গেল, কারেন্টের হিসাব যদি আমি বলে দিলাম যে সাপোজ আমি বলে দিলাম যে এখানে 20 সেকেন্ড ধরে 100 কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে, তাহলে এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা তুমি ক্যালকুলেট করবে। এভাবে 100 কুলম্ব ডিভাইডেড বাই 20 সেকেন্ড, এটা কত আসবে? 5 অ্যাম্পিয়ার। সো তার ভিতরে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এটা খুবই সিলি জিনিস, যদিও বইয়ের মধ্যে দেখো যে এই ধরনের এক্সাম্পল দেওয়া আছে। তোমার শুরুতে স্টার্টিংয়ের জন্য মানে স্টার্ট আপ করার জন্য তো একটা ইনিশিয়াল প্রয়োজন হয়, এটা সেটাই কারেন্ট গাইড। এখন আসি ভোল্টেজের কনসেপ্ট। আমি কিন্তু প্রতিদিন ক্লাসে এসে তোমার প্রিভিয়াস নলেজটা আমি চেক করব। যদি যে কিছু তুমি আমাকে রেসপন্স করতেছো না, ইন দ্যাট কেস আমি কিন্তু তোমাকে আরও বেশি খাটাবো, তোমাকে আগে থেকে একটু পড়ে আসতে হবে। আচ্ছা, এখন আসি আমার সার্কিটের প্যারামিটারগুলোর ভিতরে আরেকটা জিনিস ছিল ইলেকট্রিক্যাল প্যারামিটার, ভোল্টেজ। ভোল্টেজের একটা আমি ইন ডেপথ একটা সংজ্ঞা দিয়েছিলাম, আর হচ্ছে একটা শ্যালো, বা শ্যালো মানে হচ্ছে বুঝো তো অত ডেপথ নেই, অগভীর, একটা অগভীর সংজ্ঞা দিয়েছিলাম। সেই অগভীর সংজ্ঞাটা কি ছিল আমরা যেটা ডিপ্লোমারা বলে, ভোল্টেজ ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক প্রেশার। এটা হচ্ছে আমার ডিপ্লোমা স্টুডেন্টরা ট্রাই বলে, মানে ওদেরকে ওদের শিখছে ওইরকম, এদেরকে ছোটো করার জন্য না, বাট ওদেরকে ডিটেইলে বলা হয়। জাস্ট বলা হয়েছে যে এটা এক ধরনের প্রেশার, যে প্রেশারটা অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে মুভ করাচ্ছে। না হলে ইলেকট্রনটা তো অবশ্যই আমার ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রন আছে, সে তো মুভ করতেছে কিন্তু একই ডিরেকশানে মুভ করতেছে না। আমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সে একই ডিরেকশানে মুভ করার জন্য অ্যাবিলিটি তৈরি হয়, তাই তো? সো সেটা একটা অ্যাবিলিটি তৈরি করে। এই ভোল্টেজের ওই সংজ্ঞা বাদেও আমি এর এনার্জির সাথে একটা রিলেশন বলেছিলাম, এনার্জির সাথে একটা রিলেশন বলেছিলাম। আমি বলেছিলাম পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এর মাঝে যদি ভোল্টেজের পার্থক্য আমি বলে দিলাম যে প্লাস 220 ভোল্টের পার্থক্য আছে এ টু বি, আমি বি টু এ বলছি না, এ টু বি, এই ভোল্টেজের পার্থক্য হচ্ছে, এখানে লিখবো হচ্ছে ভি এ বি ইকুয়াল টু 220 ভোল্ট। এটা বলতে তুমি কি বোঝো? ইলেকট্রনকে এ থেকে বিতে নিয়ে গেলে এটা 220 ভোল্ট কাজ করবে। 220 ভোল্ট কাজ করবে। আচ্ছা, নো দ্যাটস, তুমি মনে হয় মাথায় রাখার চেষ্টা করছো, তুমি চেঞ্জ করো। এ থেকে বিতে নিয়ে গেলে আমি যদি পয়েন্ট ট্রাই টু স্পিক কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, মানে ইউজ করে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, মানে এ থেকে বিতে নিয়ে গেলে কিছু হলো না। আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কোনো চার্জকে নিয়ে যেতে চাই বা এগুলো, তুমি বলো। আমি যদি এ থেকে বি পয়েন্টে কোনো চার্জকে নিয়ে যেতে চাই, কোনো চার্জ, এটা কি কোনো চার্জ ছিল না অন্য কোনো কিছু ছিল? ইলেকট্রন, শুধু ইলেকট্রন ছিল। এটা কি শুধু ইলেকট্রন ছিল? আমরা কিন্তু একদিন আগে ক্লাস করেছি, আজকে কিন্তু বলে দিয়েছি। সো আমাদেরকে কিন্তু মস্তিষ্কটা এমনভাবে মানে খুব ধার দিতে হবে। আমার আজ থেকে 20 দিন আগে কী হয়েছে আমার মস্তিষ্ক যদি মনে রাখতে পারে, ইন দ্যাট কেস তুমি এক্সাম হলে গিয়ে খুব সুন্দর করে লিখতে পারবে। না হলে কিন্তু তুমি এটা এক্সিকিউট করে আসতে পারবে। পরীক্ষার হল হচ্ছে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন,
যে সিচুয়েশন থেকে যদি তোমাকে বের হয়ে আসতে হয় তোমাকেও পাগলের মতো পরিশ্রম করতে হবে, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে হবে, খুব যে কোনো কিছু সব কিছু মাথার ভিতরে থাকতে হবে তোমাকে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম পজিটিভ ভোল্টেজের বোঝাতে গিয়ে আমি তোমাকে একটা হিমালয় পর্বতের একটা উদাহরণ দিয়েছিলাম, যে হিমালয়ের মাথায় যদি আমি একটা ফুটবলকে রাখি, আমি রেখে দিয়েছি সামহাও কোনো কারণে, সেই ফুটবলটাকে যদি ছেড়ে দেয় সে আরামসে হিমালয় থেকে গড়াইতে গড়াইতে মাটির কাছে চলে আসবে, আসবে তো। এই যে সে চলে আসলো, আমি তো তাকে বলি নাই বাবা তুই চলে যা, বা তোকে আমি ধাক্কা দিলাম তুই চলে যা, আমি কোনো এনার্জি দিয়েছি তাকে? ইনিশিয়ালি তো কোনো এনার্জি দেয় নাই, আগে থেকেই সামহাও তার ভিতরে এনার্জি গেইন করা ছিল, যার জন্য সে উপরে বসে থাকতে পারছে। এই যে কাজটা হয়ে গেল, এটা কি কাজ? পজিটিভ কাজ। কাজ হয়ে গেলে সেটা পজিটিভ কাজ। এবং হিমালয়ের পর্বতের নিচের থেকে যদি একটা ফুটবলকে ঘোড়ায় হিমালয়ের মাথায় তুলতে হয়, আমাকে কাজ করতে হয়, সেটা কিন্তু নেগেটিভ কাজ। নেগেটিভ পজিটিভ কাজ কেন বলছি একটু পরে ক্লিয়ার হবে। এখন যে কোনো দুইটা তারের ভিতরে দেখা এখানে কোথায় আছে, এই যে পিনটা দেখতে পাচ্ছ, এখানে তিনটা পিন, সকেটের ভিতরে তিনটা লাইন আছে। একটা হচ্ছে আমার হট লাইন, যেটা হচ্ছে লাইন অন, একটা থাকবে নিউট্রাল, একটা থাকবে গ্রাউন্ড, যেটা আমার ডিভাইসকে প্রোটেকশনের জন্য ব্যবহার করে। নর্মালি গ্রাউন্ড খুব কম ইউজ হয়, যদি আলাদা করে গ্রাউন্ডিং কেবল না থাকে সেক্ষেত্রে গ্রাউন্ডটা ইউজ করে না। তবে সবসময় আর্থিংয়ের সঙ্গে গ্রাউন্ডকে কানেক্ট করা ঠিক হবে না, এর কিছু স্পেসিফিক নিয়ম আছে যে সেই ক্ষেত্রে তুমি পাও, ঠিক আছে। সো এখানে এই যদি এই পিনের দুইটা সকেটের মাঝে যদি একটা ভোল্টমিটার ধরি, ও কিন্তু শো করবে আমার 220 ভোল্ট, 220 ভোল্ট, সে একটা ভ্যালু শো করতেছে। আমি তো দেখতেছি ভ্যালুটা, এই ভ্যালুটার সিগনিফিকেন্স কি এটা তোমাকে বুঝতে হবে, যে ভ্যালুটার সিগনিফিকেন্স কি। তো সেটাই বোঝাতে চেষ্টা করছি যে সকেটের ভিতরে এ থেকে বি পয়েন্টের ভিতরে ভোল্টেজের পার্থক্য আছে 220 ভোল্ট। সেটা দিয়ে বোঝাতে যাচ্ছি এ পয়েন্ট থেকে 1 কুলম্ব চার্জ, স্পেসিফিকলি নট এ সিঙ্গেল ইলেকট্রন, 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ সমান কয়টা ইলেকট্রন? 6.25 × 10⁸ ইলেকট্রন। তুমি বললে একটা ইলেকট্রন নিয়ে যেতে, তাহলে কি বললে? এটা তো মিলল না, তাই না? হলো না, তোমার চেয়ে কয়েক মিলিয়ন গুণ বড় হয়ে গেল ওটা। সো 1 কুলম্ব চার্জকে এ থেকে বি পয়েন্টে নিয়ে, এ থেকে বি পয়েন্টে আসলে যদি 220 জুল কাজ হয়ে যায়, তাহলে এ এবং বি এর মাঝে আমি বলবো ভোল্টেজের পার্থক্য আছে 220 ভোল্ট। এ পয়েন্ট থেকে এটা পজিটিভ, যেহেতু আমি ধরে নিচ্ছি এখানে যে ইলেকট্রনগুলো আছে সে হায়ার পোটেনশিয়ালে আছে, অনেক উচ্চতায় আছে, তাকে আমি যদি তার দিয়ে কানেক্ট করি, তার ভিতর দিয়ে আলটিমেটলি কারেন্টটা চলে আসবে, ইলেকট্রনগুলো চলে আসবে, তার ভিতরে কাজ করতে আমাকে কাজ দিতে হবে না, তার আলটিমেটলি সে নিজেই চলে আসবে, যেমন পাহাড়ের মাথা থেকে বলটা নিচে নেবে। সো এ পয়েন্ট যদি পজিটিভ হয় আর এটা যদি নিউট্রাল বা নেগেটিভও হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো আপনা আপনি আসবে। সো এ থেকে বি পয়েন্টে 1 কুলম্ব চার্জ আসলে যদি 220 জুল কাজ হয়, তাহলে এ এবং বি এর মাঝে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 220 ভোল্ট। যদি কাজ হয়ে যায় প্লাস 220 ভোল্ট বলবো, ঠিক আছে। ভোল্টেজের সংখ্যা থেকে আমরা আসলে হচ্ছে ভোল্ট হচ্ছে জুল পার কুলম্ব। প্রতি কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ কাজ হয়, সহজ হিসাব, প্রতি কুলম্ব চার্জের উপরে যে পরিমাণ কাজ হচ্ছে সেটাই হচ্ছে আমার ভোল্টেজ। যদি 1 ভোল্ট হয় তাহলে প্রতি কুলম্ব চার্জের উপরে 1 জুল করে কাজ করে। যদি 20 ভোল্ট হয় প্রতি কুলম্ব চার্জের উপরে 20 জুল আবারও ভোল্ট আসছে 20 জুল। আমার এনার্জির সাথে সম্পর্ক, ভোল্টেজের সাথে এনার্জি ডিরেক্ট সম্পর্ক আছে। ওকে ডান। এখন যদি বলি এটাকে উল্টায় দিই, যে ভি আমি এ বি বলছিলাম, তো এখন ভি বি এ যখন বলবো এটা পজিটিভ না এটা নেগেটিভ হয়ে যাবে, উল্টাই বলছি, কারণ আমি উপরটাকে পজিটিভ ধরেছিলাম নিচেরটাকে নেগেটিভ করেছিলাম। তো যখন উল্টায় দিচ্ছি ভি বি এ বলছে তখন -220 ভোল্ট। এই -220 ভোল্ট বলতে এখন বোঝাতে যাচ্ছি এখনো হিমালয়ের পাদদেশে আমার ফুটবলটা পড়ে আছে, বা একটা ফুটবল ধরে 1 কুলম্ব চার্জ করে আছে, ওই 1 কুলম্ব চার্জ যদি হিমালয়ের উপর উঠাইতে হয় তাহলে ওখানে আমাকে কাজ দিতে হবে। সো বি থেকে এ পয়েন্টে 1 কুলম্ব চার্জ যদি নিয়ে যেতে হয় আমাকে, তাহলে 220 জুল করে কাজ আমাকে দিতে হবে। কাজটা দিতে হবে, এখানে কাজ কিন্তু হবে না, কাজটা দিতে হবে। যদি দিতে পারি তাহলে বি ভি এ বি এ এই ভোল্টেজটা হবে -220। বুঝতে পারছি? সো এটা ছিল আমার আরেকটা প্যারামিটার, কারেন্ট আর ভোল্টেজ দুইটাকে। এরপর আসে পাওয়ার। পাওয়ারের অঙ্কটা কি জানো? পাওয়ারের অঙ্ক হচ্ছে ওয়াট।
প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ হয় এটা আমি পাওয়ার বলবো। প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ হয় সেটাকে আমি পাওয়ার বলবো। ঠিক আছে, পাওয়ার এবং এনার্জির ভিতরে বেসিক পার্থক্যটা কি? পাওয়ার এবং এনার্জির ভিতরে বেসিক পার্থক্যটা কি? এনার্জিটা ভুলে গেছি, এনার্জিটা পাওয়ার এবং এনার্জির ভিতরে বেসিক পার্থক্যটা কি? পাওয়ার এবং এনার্জি পাওয়ার মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ হয়, মানে টাইমের সাথে একটা সম্পর্ক আছে। পাওয়ারের সাথে টাইমের একটা সম্পর্ক আছে, কিন্তু এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্ক নেই। আমি এখনই প্রমাণ করে দেখাই। সো পাওয়ার বলতে আমি বোঝাতে যাচ্ছি জুল পার সেকেন্ড, অথবা তুমি বললে VI, দ্যাটস অলসো ট্রু। সো জুল পার সেকেন্ড হচ্ছে আমার পাওয়ার। আর যদি আমি এনার্জি হিসাব করতাম তাহলে লিখতাম P ইন্টু টি। তাহলে এটাকে কিভাবে ভেঙে লেখা যায়? জুল পার সেকেন্ড, টি হচ্ছে সেকেন্ড, টি কেটে গেল জুল। এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্কই নেই, এনার্জির সাথে টাইমের কোনো সম্পর্কই নেই। যেমন ধরো এটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে, এই ম্যাটেরিয়ালটার একটা নির্দিষ্ট এনার্জি আছে, তাই তো? আমি যদি এটাকে বার্ন করি কিছু একটা এনার্জি তো পাবো, হয়তো কিছু হিট এনার্জি পাবো, কিছু লাইট এনার্জি পাবো, এবং আরও কিছু ম্যাটেরিয়াল হিসেবে থেকে যেতে পারে, কিন্তু এর ভিতরে এনার্জির পরিমাণ তো ফিক্সড। এখন আমি 1 সেকেন্ডে এনার্জি নেই বা 10 সেকেন্ডে এনার্জি নেই, এর মোট এনার্জির তো কোনো পার্থক্য ঘটছে না, এর মোট এনার্জি যা আছে তাই থাকবে। এই জন্য এনার্জি সবসময় টাইমলেস, টাইম ইন্ডিপেন্ডেন্টও বলতে পারি। এনার্জির সাথে এখানে টাইমের সম্পর্ক নেই। একটা জিনিস হতে পারে যে এর ভিতরে মনে করো 10 জুল এনার্জি সংরক্ষিত আছে, 1 সেকেন্ডে নিলে হয়তো 2 জুল আসে, 3 সেকেন্ডে নিলে হয়তো 5 জুল আসে, হয়তো একটা সার্টেন টাইম কেউ 10 জুল পেতে পারে। এটুকু বলতে পারো যে আমার টাইমের সাথে সাথে এনার্জি হারভেস্ট করতে পারি, কম বেশি হতে পারে সেটা, কিন্তু মোট এনার্জি, এই ম্যাটেরিয়ালের ভিতরে মোট এনার্জি, এটা সবসময় টাইমের ইন্ডিপেন্ডেন্ট, এটা টাইমের সাথে কখনোই রিলেটেড না। এই জন্য এর সাথে কখনোই দেখবে টাইম থাকবে না। কিন্তু পাওয়ারের সাথে টাইমের একটা বিরাট সম্পর্ক আছে। প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি খরচ করি সেটাই হচ্ছে আমার পাওয়ার। এর আর একটা উদাহরণ দিয়ে আমি বোঝাইতে পারি পাওয়ার এবং এনার্জির একটা ভালো একটা পার্থক্য বোঝানো যায়। মনে করো আমার দুটো গাধা আছে, একটা ছোট গাধা, একটা বড় গাধা। গাধা না বলে এখন গাধার প্রচলন নাই, ঘোড়া আছে, আমার দুটো ঘোড়া আছে, গ্রাম অঞ্চলে এখন ইউজ হয় ঘোড়া। তা আমার একটা হচ্ছে বাচ্চা ঘোড়া, আর একটা হচ্ছে একদম সাবেক ঘোড়া, মানে যার বয়স ম্যাচিউর হয়ে গেছে। ওকে, তা আমি মনে করো যে 100 একটু মানে যদি রিয়েল লাইফ উদাহরণ দেয়, মনে করো 500 কেজি মাল দেবো, 500 কেজি কোনো কিছু আছে না, 500 কেজি জিনিস আমি নিয়ে যেতে। এখন আমি যে ছোটো ঘোড়াটা ছিল ও বয়সের ছোটো, আমি ওকে 500 কেজি তুলে দিয়েছেও নিতে পারি না, 500 কেজি তুলে দিয়েছে নিতে পারি না, দেখা গেলো যে 100 কেজির বেশিও নিতে পারি না। সো প্রথমবার ওর মাথায় 100 কেজি, পিঠে 100 কেজি চাপিয়ে দিয়েছি, ও রেখে আসছে। এরকম করে করে সে 5 বার এনেছে, সে কিন্তু 100 কেজি মালই নিয়ে আমার পৌঁছাইছে, সে কিন্তু আমার 100 কেজি মালই ওই জায়গাতে পৌঁছাই দিয়েছে। বড় যে ঘোড়াটা খুবই শক্তিসম্পন্ন, একবারে তাকে আমি 500 কেজি চড়াই দিয়েছি, সে 500 কেজি নিয়ে চলে গেছে। এখন ছোট ঘোড়া এবং বড় ঘোড়া এই দুজনে কিন্তু সমান পরিমাণ কাজই করছে, 500 কেজি সম পরিমাণে এনার্জি খরচ করছে, কিন্তু দুজনের পাওয়ার কি এক? ওই ছোট ঘোড়াটা আমি ধরে নিই 5 বার মানে সে 5 সেকেন্ড, সে 5 সেকেন্ডে 500 কেজি নিছে, আর বড় ঘোড়াটা 1 সেকেন্ডে 500 কেজি নিছে। তাহলে বড় ঘোড়াটার পাওয়ার অবশ্যই বেশি। এই পাওয়ারের কনসেপ্ট এই কারণে আসছে টাইমের সাথে রিলেটেড। যদি টাইমের সাথে রিলেট না করি তাহলে কোনটার বেশি পাওয়ার কোনটার কম পাওয়ার এটা আমি বুঝতে পারতাম না। বুঝতে পারছি জিনিসটা? সো পাওয়ার হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি আমি দিতে পারি সেটাই হচ্ছে আমার পাওয়ার, আর এনার্জি হচ্ছে এর টাইম ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, কি পরিমাণ এনার্জি আছে এটা জুলে হিসাব করবো আমি। ডান? এটাকে VI কেন বলতে পারি? আমি VI কে দিয়েছিলাম যে পাওয়ার ইকুয়াল টু P ইকুয়াল টু VI, এটাকে ওয়াট দিয়ে প্রকাশ করি, এবং আমি বলেছিলাম ভোল্টেজ সমান হচ্ছে জুল পার কুলম্ব আর কারেন্ট সমান হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। সো এটা আসলে হচ্ছে জুল পার সেকেন্ড। সো পাওয়ার জুল পার সেকেন্ড, এটা প্রমাণিত হয় যে P ইকুয়াল টু VI, এই কথাটা মিথ্যা না, এই কথাটা সত্য। সো পাওয়ারকে আমি জুল পার সেকেন্ড বলতে পারি,
অথবা অন্যভাবে যদি বলি ভি ইন্টু আর, এটা বলতে পারি। ওকে, ডান। পাওয়ার এবং এনার্জি। ওকে, এখন আজকে ল্যাবের যেহেতু আমাদের একটা কনসেপ্ট ছিল হচ্ছে রেজিস্টর, সো রেজিস্টর সম্পর্কে আমার একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। আমি ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো বলছিলাম যে সেখানে যেগুলো ভিজুয়ালাইজ করতে পারি না, কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার এবং এনার্জি, এই কয়টা জিনিস। এখন ভিজুয়ালাইজ করা যায় সার্কিটে এমন কিছু প্যারামিটার আছে, তার ভিতরে আছে অনেকগুলো প্যারামিটার আছে বা অনেকগুলো কম্পোনেন্টস আছে। সার্কিটের আমি কম্পোনেন্টসের কথা বলি এখন। রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা ফেট, আরো বহুত কিছু থাকতে পারে। এসিড পাউডার একটু এটা বন্ধ করুন না, অনেক ঠান্ডা লেগে। হ্যাঁ বা বন্ধ করুন। সো সার্কিটের যদি এলিমেন্টসের কথা বলি, অনেক ধরনের এলিমেন্টস থাকতে পারে। তার ভিতরে একটা এলিমেন্টস, বেসিক এলিমেন্টস আমার এই কোর্সের জন্য সবথেকে বেশি লাগবে হচ্ছে রেজিস্টর বা রেজিস্টিভ সার্কিট। আচ্ছা, রেজিস্টর নাউন অ্যাডজেক্টিভ? রেজিস্টর অ্যাডজেক্টিভ। রেজিস্টর নাউন অ্যাডজেক্টিভ? রেজিস্টর রেজিস্টর এটা তো নাউন। রেজিস্টর নাউন, রেজিস্টর হচ্ছে নাউন অবশ্যই। আর রেজিস্ট্যান্স হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। রেজিস্ট্যান্স হচ্ছে গুড। হ্যাঁ, এর রেজিস্ট্যান্স হচ্ছে এক ধরনের রেজিস্টরের বৈশিষ্ট্য, রেজিস্টরের বৈশিষ্ট্য যেটা আছে, ঠিক আছে। সো এই রেজিস্টার সম্পর্কে আমার একটু আলোচনা করে নিতে হবে, যেহেতু আজকে ল্যাবটা হচ্ছে রেজিস্টার সম্পর্কে। আজকে ল্যাবের আমার মূল বিষয় হচ্ছে একটা রেজিস্টরের রেজিস্ট্যান্সকে আমি কত উপায়ে মেজার করতে পারি, তাই না? আমার তিনটা উপায়ের কথা বলা হচ্ছে। একটা বলা হচ্ছে আমি ডিরেক্টলি মাল্টিমিটার ইউজ করে বের করতে পারি, অথবা রেজিস্টরের গায়ে কালার একটা কোড দেওয়া থাকে, কালার দেওয়া থাকে, সেই কালারের একটা কোড আমি খাতা কলমে লিখে রেখেছি যে এই কালারটা ইউজ করলে মানটা এত হবে, এই কালারের আমার ডিজিট ভ্যালু কত সেই জিনিসটা আমি ওখান থেকে বের করতে পারবো। সেগুলো আগে আমি খাতায় লিপিবদ্ধ করে একটা রুলস তৈরি করে রেখেছি, তারপর হচ্ছে ওর গায়ে আমি কালার দিয়েছি। এখন ওই কালার দেখছি আর এই রুলসের সঙ্গে মিলাচ্ছি, মিলিয়ে আমি রেজিস্ট্যান্সের মানটা ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? এটা উপায়। আরেকটা উপায় হচ্ছে ডিরেক্টলি আমি এক্সপেরিমেন্ট করি। মনে করো যে আমি 20 ওহমের একটা রেজিস্টার নিয়েছি, আমি এটাকে ডিরেক্টলি প্রথমে মাল্টিমিটার দিয়ে মাপতে পারবো, আমি এর গায়ে কালার কোড দিয়ে মাপতে পারবো, অথবা এই 20 ওহম রেজিস্টারের এগেনস্টে যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ওর যদি একটা কারেন্ট যাবে, সেই কারেন্টটা মেজার করতে পারি। কারেন্ট যদি মেজার করতে পারি তাহলে ওহমস ল আমি জানি, ওহমস লর কথা আসবে। ওহমস লর কথা এখানে আসার আগে আমি রেজিস্টারটাকে একটু পড়িয়ে নিই। হ্যাঁ, ম্যাডাম তো ওহমস লর সম্পর্কে ধারণা দিয়েছিলাম, মনে আছে? ওকে, রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার একটা ম্যাটেরিয়াল কারেন্ট চলাচলকে কতটুকু বাধা দিচ্ছে তার একটা ভ্যালু, সে কি পরিমাণ বাধা দিচ্ছে, এটাকে সাধারণত রেজিস্ট্যান্স ওহম দিয়ে প্রকাশ করা হয়। এসআই ইউনিট হচ্ছে ওহম। সে ইলেকট্রনকে কি পরিমাণ বাধা প্রদান করতেছে সেটাই হচ্ছে তার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ বা রোধক, রোধ বা রোধক হতে পারে, তাই তো? এখন এই রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান পার্টিকুলার ম্যাটেরিয়ালের কিছু কিছু জিনিসের উপর নির্ভর করে। এগুলো সার্কিটে আমি কেন ইউজ করব, আমার এই রেজিস্ট্যান্স কেন সার্কিটে ইউজ করতে হবে বা রেজিস্টর কেন ইউজ করতে হবে? কারণ আমার দেখা যাচ্ছে যে আমার কোথাও কোথাও এমন হতে পারে যে ভোল্টেজকে কমাই দিতে হবে, সো একটা রেজিস্টার ইউজ করে ওর এগেনস্টে ভোল্টেজটা কমাই দিয়ে আউটপুট ভোল্টেজটা কমাই দিতে পারি। কারেন্টকে লিমিট করে দিতে হবে যে আমার এর বেশি কারেন্টটাকে নিতে পারবো না অন্য জায়গাতে, সো সেখানে কারেন্টটাকে লিমিট করার জন্য রেজিস্টার ইউজ করতে হবে। কারণ রেজিস্টার ইউজ না করলেও এলিমেন্টটা পুড়ে যাবে, বেশি পরিমাণ কারেন্ট চলে যাবে। সো এই রেজিস্টার আমি কারেন্ট লিমিটার হিসেবে ব্যবহার করতে পারবো, যে একদম আমি যদি ডিজাইন করতে পারি এই পরিমাণ কারেন্টের বিরুদ্ধে দিব তাহলে ওই পরিমাণে যাবে, বুঝতে পারলাম? আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ভোল্টেজ ডিভিশন করে আউটপুট ভোল্টেজটা আমি পার্টিকুলারলি যতটুকু চাই ততটুকু নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে পার্টিকুলার সিচুয়েশন থেকে আমার আউটপুট নেওয়ার একটা কৌশল। এর অনেক ধরনের ব্যবহার আছে, তোমার এর বৈশিষ্ট্য সম্পর্কে জানলে সেই ব্যবহারটা তুমি করতে পারবে সেখানে। ওকে, এই রেজিস্টারগুলো অনেক ধরনেরই হয়ে থাকে। এটা আমরা যেগুলো ইউজ করব এখন, এটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, এটা ভ্যারি করা যায় না। আর ধরনের হচ্ছে পোটেনশিওমিটার, যেগুলো রেজিস্ট্যান্স ভ্যারি করা যায়, পট বলে। আমি চাইলে নব ঘুরিয়ে ঘুরিয়ে তার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করতে পারি।
নর্মাল রেজিস্টারে দুইটা লিড থাকে, এর কোনো পজিটিভ বা নেগেটিভ লিড নেই, দুটাই পজিটিভ দুইটাই নেগেটিভ হতে পারে। কারেন্ট বাইলেটারাল, দুই দিকে যেতে পারে, এর কোনো এদিক দিয়ে যাবে না এমন কোনো ইস্যু নেই। ওকে, আমরা নর্মালি যে রেজিস্টারগুলো ইউজ করি এগুলো যে ফিক্সড রেজিস্টার, এগুলো কার্বনের তৈরি, কার্বনের গুঁড়া দিয়ে তৈরি। এর ভিতরে কয় ধরনের লেয়ার আছে, এর প্রসিডিওর তৈরি করার আলাদা প্রসিডিওর আছে। ওকে, এখন এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের মান কিসের উপর নির্ভর করবে তা তুমি ইন্টারমিডিয়েটে পড়েছো। একটা তার তোমার হাতে আমি দিয়ে দিলাম, একটা কন্ডাক্টর তোমার হাতে বা একটা ম্যাটেরিয়াল তোমার হাতে দিয়ে দিলাম, তোমাকে বললাম যে উইদাউট এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট তুমি এটা মেজার করে দেখাও যে রেজিস্ট্যান্স কত। তুমি কিভাবে মেজার করবে এটা? ইনস্ট্রুমেন্ট ছাড়া তোমাকে মানে জাস্ট তুমি দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারবে, এর বাইরে কিছু না। হাইট এন্ড উইডথ, তোমার কি মনে হয় হাইট এন্ড উইডথ? না, সূত্র দেওয়া হবে না, সূত্র দেখার ওম করতে গেলে প্র্যাকটিক্যালি করতে হবে তোমাকে। প্র্যাকটিক্যালি করতে গেলে তোমাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। এখানে তো ইনস্ট্রুমেন্ট নেই। ইন্টারমিডিয়েটে কিছু রুলস করছো না? ইন্টারমিডিয়েট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে মানে রোডটা কেমন হবে এটা নাকি রোদের মানটা কত হবে, রোদের ভ্যালুটা কত হবে। একটা ম্যাটেরিয়ালের মনে করে এত বড় একটা তার নিয়েছে, এই তারের রেজিস্ট্যান্স মনে করা হলো 5 মেগা ওহম, কিন্তু আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমে যদি 5 মেগা ওহম রেজিস্ট্যান্স হয়ে যায় সিস্টেম চলবে না, হইতে পারে। তাহলে আমার এমন ম্যাটেরিয়াল চুজ করতে হবে যে এই লেন্থের যদি 5 মেগা ওহম রেজিস্ট্যান্স না আসে, রেজিস্ট্যান্সটা কম হয়, সেক্ষেত্রে তুমি কীভাবে এটা সিলেক্ট করবে? তোমার তো রুলস জানতে হবে এটা বের করার জন্য। তুমি ইন্টারমিডিয়েট একটা কোর্স হয়ে যাবে, আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, এটা নতুন কিছু না। সো এই রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি, রোটা হচ্ছে লিখে রাখো স্পেসিফিক রেজিস্টিভিটি। আমি যে কোনো তারের রো এটা দিয়ে ক্যালকুলেট করতে পারবো উইদাউট এনি এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এখানে কোনটা কি জিনিস মিন করে? আর হচ্ছে আমি যে তারটা নিয়েছি এই তারটা কিসের, এই তারটা কিসের, কোন ধরনের ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের জন্য স্পেসিফিক একটা রেজিস্টিভিটির মান দেয়া আছে। এটা হচ্ছে লিস্টেড, কারণ আমার ম্যাটেরিয়াল তো এই পৃথিবীতে ফিক্সড, যতগুলো আছে এর বাইরে তো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সো সবগুলোর একটা ডেটা লিস্ট আছে, একটা ডেটা লিস্ট তৈরি করা আছে যে এই ম্যাটেরিয়ালের স্পেসিফিক রেজিস্টিভিটি এত। সো আমি যদি প্লাস্টিক নেই, এই প্লাস্টিকের একটা স্পেসিফিক রেজিস্টিভিটি আছে, এতটুকু প্লাস্টিকের রেজিস্ট্যান্স কত হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারি অবশ্যই। সো আমার এই রোটা মিন করবে এই ম্যাটেরিয়ালটা কিসের, তার জন্য আমার ক্যাটালগ আছে, সেই ক্যাটালগ থেকে আমি দেখে নিব যে এর স্পেসিফিক রেজিস্টিভিটি কত। এই স্পেসিফিক রেজিস্টিভিটি বাংলা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বলে একটা ওয়ার্ড ছিল। ওকে, আর এর হচ্ছে এই তারটার দৈর্ঘ্য কত, সে কত বড়, ঠিক আছে। আর এরিয়া হচ্ছে এই তারটার ক্রস সেকশন এরিয়া কত বা কতটুকু মোটা। এই কয়টা তথ্য যদি আমি জানি তাহলে রেজিস্ট্যান্সের মান, রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেট করতে পারি। ওকে, সো এই উপায়ে পারি। আর হচ্ছে ওহমস ল ইউজ করে পারি, V = I এর ইউজ করে পারি, অথবা হচ্ছে কালার কোড দিয়ে পারি। সো এটা গেল রেজিস্টারের মান। রেজিস্টারের কাজ সার্কিটে আমি এখন শুরুতে ধরে নিব যে রেজিস্টারের কাজ হচ্ছে সার্কিটে আমি কারেন্টটাকে লিমিট করতে চাই বা ভোল্টেজকে ড্রপ করতে চাই, এই দুই ধরনের কাজে আমি আপাতত এই রেজিস্টারটাকে ব্যবহার করতেছি। এরপরে আসি ইন্ডাক্টর, ক্যাপাসিটর। তুমি সার্কিট দেখলে সেখানে দেখবা যে ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, মাস্ট থাকবে। এই দুইটা এলিমেন্টের কাজ, এগুলো ডিসিতে খুব কম ইউজ হয়, ডিসি সার্কিটে এই ধরনের এলিমেন্ট খুব কম ইউজ হয়, নর্মালি ইউজ হয় না বললেই চলে। যখন এসি সার্কিট আসবে তখন এই দুটো জিনিস খুব বেশি ইউজ হয়। এইগুলোর কাজ কি? এইগুলোর কাজ হচ্ছে সার্কিটে অল্প সময়ের জন্য এনার্জিকে স্টোর করে রাখা, খুব অল্প সময়ের জন্য এনার্জিকে স্টোর করে রাখতে পারে। এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছ, এই ক্যাপাসিটর আমি যখন এই থিওরি পরে আরো ডিটেইল পড়াবো, সিম্বলটা এমন ইন্ডাক্টর তো, হ্যাঁ ইন্ডাক্টর তো মনে করি ক্যাপাসিটর পড়ছি। ইন্ডাক্টর পড়ো না? না, ইন্ডাক্টরের পড়া কথা। ইন্ডাক্টরের বাংলা কি হতে পারে? ইন্ডাক্টরের বাংলা কুণ্ডলী নাকি? ইন্ডাক্টর কুণ্ডলী, ইন্ডাক্টরের বাংলা কিছু একটা আছে। ইন্ডাক্টরের বাংলা আমি জানি না। ইন্ডাক্টর হচ্ছে যে পেঁচানো কোন, হ্যাঁ পেঁচানো কয়েল। আচ্ছা, তাহলে সলিনয়েড হচ্ছে যার ভিতরে ফাঁকা থাকে, কোনো আমার কোনো
ম্যাটেরিয়াল ওটা ওটা তো দেওয়া করি থাকে না আমরা তো ক্যাপাসিটরটা করছি ক্যাপাসিটর আচ্ছা সো ক্যাপাসিটর সিম্বলটা দেখতে এমন থাকে ইন্ডাক্টর আছে প্রবর্তক। প্রবর্তক বাবা কঠিন ব্যাপার আচ্ছা সো ক্যাপাসিটরটা আমার সার্কিটে খুব অল্প সময়ের জন্য এনার্জিকে স্টোর করে রাখতে পারে এবং যে সার্কিটে আমি ক্যাপাসিটর লাগিয়ে দিব ওই সার্কিটের ভোল্টেজ ড্রপ হতে একটু সময় নেবে এটা ভোল্টেজ সহজে চেঞ্জ হতে দেয় না তুমি চাইলে হুট করে যে ভোল্টেজ জিরো করে দেবো একটা বাল্বের এগেনস্টে ক্যাপাসিটর লাগানো আছে সো যদি ক্যাপাসিটরটা বড় মানের হয় বিদ্যুৎ চলে গেলে ওই ক্যাপাসিটরটা বন্ধ হতে মানে সরি বাল্বটা বন্ধ হতে একটু সময় নেবে কারণ এর এগেনস্টে ভোল্টেজ এখনও ডেভেলপ হয়ে আছে ওকে এর কাজ হচ্ছে সার্কিটে অল্প সময়ের জন্য এনার্জিকে স্টোর করে রাখা এর সিম্বলটা দেখতে এমন এটাকে প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা কিচ্ছু না জাস্ট দুইটা মেটাল নেয় দুইটা মেটালের পাত নিব আমি এই পাতটা মোটামুটি এরিয়াটা বেশ ভালোই নিয়ে আমার মান অনুযায়ী কত হবে সেটা ক্যালকুলেশন আছে দুইটা প্লেট নিয়ে প্লেটকে এরকম পাশাপাশি রাখি এর মাঝে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল বলে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়ালের আমার বাংলাটা ভুলে গেছি আমি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল হ্যাঁ যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করলে পারে এই ক্যাপাসিটারের এই চার্জগুলো এই প্লেটে যদি পজিটিভ চার্জ আসে তাহলে এই ম্যাটেরিয়ালের জন্য এই পাশে নেগেটিভ চার্জ জমা হয়ে থাকবে আমি যদি এখন ভোল্টেজটাকে সরাইও দিই এর মাঝে চার্জটা জমা হয়ে থাকবে একটা এয়ারও কিন্তু ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল মানে ভেবো না যে ব্যাটারিতেও কি থাকে? ব্যাটারিতে ক্যাপাসিটার থাকে না তুমি অল কাইন্ড অফ স্টোরেজ বলতে পারো কিন্তু ওই সিস্টেমে ব্যাটারিতে থাকে না এটা কেমিক্যাল এনার্জির উপরে থাকে ব্যাটারিতে থাকে কেমিক্যাল এনার্জি আর এটা থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এখানে থাকবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এর মেকানিজমটা ডিরেক্টলি আমি অন্য সময় ডিটেইলস পড়িয়ে দিব যে ক্যাপাসিটরের বিহেভিয়ার এটা কীভাবে ক্যালকুলেট করা হয় ওকে এখন জাস্ট ধারণা দেওয়ার জন্য আর ইন্ডাক্টরটা কী করে এ সার্কিটে কারেন্ট চেঞ্জকে বাধা দেবে তুমি যদি কোনো সার্কিটে চাও যে এই সার্কিটে খুব সহজে কারেন্ট চেঞ্জ হতে দিব না তাহলে তুমি ইন্ডাক্টর ইউজ করবে এটাও কী করবে সার্কিটে কিছু সময়ের জন্য হলেও কারেন্টকে প্রোভাইড করতে পারে সো আমি ধরে নিতে পারি ক্যাপাসিটর ভোল্টেজকে স্টোর করে রাখবে বা ভোল্টেজ চেঞ্জকে বাধা দিবে আর ইন্ডাক্টর হচ্ছে উল্টা কারেন্ট চেঞ্জকে বাধা দেবে এই দুটোর কাজ হচ্ছে সার্কিটে এনার্জিকে স্টোর করে রাখা এরপরে আমি ফেট লিখেছি এটা হতে পারে বিজেটি এটা হতে পারে বিজেটি ট্রানজিস্টর ফেট না বলে ট্রানজিস্টর বলি বিজেটি মসফেট ফেট বাদ দিয়ে এখন ডায়োড চিন্তা করি ডায়োড আরও যে ধরনের আমি এলিমেন্টস ইউজ করেছি আমার সার্কিটের ভিতরে সেই সমস্ত এলিমেন্ট আমার থাকতে পারে সো সেগুলো নিয়ে আরও মানে আপার লেভেলের কোর্সে আরও বেশি আলোচনা করা হবে আমার এই কোর্সে তো শুধুমাত্র সীমাবদ্ধতা রেজিস্টার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নিয়ে এই তিনটার বেশি খুব বেশি কিছু আসবে না এই আপার লেভেলের কোনো কিছু আসবে না ঠিক আছে বুঝেছি বললাম সো সার্কিটের যে ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো ছিল কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি রেজিস্টার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আমার মনে হয় একটা সার্কিটের একটা ওভারভিউ পাওয়া গেছে একটা সার্কিটের ভিতরে এখন কী থাকে উপর থেকে দেখলে আমি দেখতে পাবো ওর ভিতরে অনেক ধরনের আইসি বা রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে আর যদি আরও ইনডেপথে চিন্তা করি এর বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ আছে বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের কারেন্ট আছে এবং ওই এলিমেন্টগুলো বিভিন্ন ধরনের এনার্জি কনজিউম করে বা বিভিন্ন ধরনের পাওয়ার কনজিউম করে তাই না সো এটা ছিল একটা ওভারঅল সার্কিটের আমার হচ্ছে বর্ণনা আজ 2 দিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি আমি সার্কিট কী জিনিস বা সার্কিটের পরিচিতিটা তুমি দেখলে বুঝতে পারো এখানে কি আছে না আছে ঠিক আছে সো আর থিওরি ক্লাস নিব না আজকে আমার টার্গেট হচ্ছে তোমাদের বুঝিয়ে দেয়া যে এই যে সার্কিটের একটা এলিমেন্ট সার্কিটের একটা এলিমেন্ট যে রেজিস্টর বা এই রেজিস্টরটাকে আমি কিভাবে মেজার করতে পারি রেজিস্টরটাকে আমি কিভাবে মানে থিওরিটিক্যালি হোক প্র্যাকটিক্যালি হোক কীভাবে মেজার করতে পারি আমার ল্যাবের উদ্দেশ্যই সেটা সো আজকে আমি 3 ভাবে মেজার করব একটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে মেজার করব একটা হচ্ছে এক্সপেরিমেন্টালি মেজার করব আর একটা হচ্ছে কালার কোডের মাধ্যমে মেজার করব ওকে এই এক্সপেরিমেন্ট শুরু করার আগে তোমাদের অন্য অন্য কী কী লাভের সঙ্গে আনুষঙ্গিক সেই জিনিসগুলো সম্পর্কে একটু তোমার ধারণা দেওয়ার আমি চেষ্টা করি যে এখানে এই জিনিসটা আমার লাগবে
দেখো এই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, এই যে জিনিসটা এই বোর্ডটা এখানে দেখাচ্ছে, এই বোর্ডটার নাম হচ্ছে ব্রেড বোর্ড। সো তুমি যদি কোথাও কোনো প্রয়োজনে কিনতে যাও এই ধরনের বোর্ড, এটাকে বলা হয় ব্রেড বোর্ড। স্যার এই বোর্ড দিয়ে আমরা কী করি, দেখো আমরা যদি একটা সার্কিট ডিরেক্টলি তৈরি করে ফেলি, মনে করো সোল্ডারিং করে ডিরেক্টলি সুন্দর করে একটা ডিজাইন করে সার্কিট তৈরি করে ফেললাম, দেখো সার্কিটের কোথাও এলিমেন্ট চেঞ্জ করা দরকার, আমার এক্সপেরিমেন্টে নিয়ে এটা ছিল আমার এক্সপেরিমেন্টের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমি ডিরেক্টলি সোল্ডার করে ফেললে বারবার এলিমেন্ট আমার চেঞ্জ করতে হতে পারে, সেক্ষেত্রে তো আমি খুলতে পারবো না। এই জন্য এই টাইপের বোর্ডগুলো ইউজ করা হয়। এই বোর্ডগুলোর নাম হচ্ছে ব্রেড বোর্ড। এই বোর্ডগুলোর নাম হচ্ছে ব্রেড বোর্ড, মনে থাকবে ব্রেড বোর্ড। সো আমরা এই সার্কিট ল্যাবে যা কিছু বোর্ড ইউজ করব এই ব্রেড বোর্ডের উপর, মানে যা কিছু এক্সপেরিমেন্ট করব সব ব্রেড বোর্ডের উপরে, কারণ এখান থেকে সমস্ত জিনিস আমি খুলে বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, এর সুবিধাটা। এখন এই ব্রেড বোর্ডের কানেকশনগুলো সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা থাকতে হবে যে ইন্টারনাল কানেকশনটা কেমন আছে, কারণ তুমি এখান থেকে এলিমেন্ট এখানে লাগিয়ে দিয়ে যে হয়ে যাবে এমন কিন্তু না। তুমি এর পিছনের কানেকশনটা যদি ভালো না বোঝো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সো পিছনের কানেকশনগুলোর ভিতরে দেখো, এখানে খেয়াল রাখো, দেখো এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে, এখানে একটা পজিটিভ এখানে একটা নেগেটিভ টার্মিনাল দেওয়া আছে। ওকে, এখানে পজিটিভ বা এখানে নেগেটিভ দেখে এইটা বুঝে নিও না যে এর ভিতরে একটা এনার্জি সোর্স দেওয়া আছে, এর ভিতরে কিচ্ছু দেওয়া নেই, বাইরে থেকে দিতে হয়। যদি আমার পজিটিভ সাপ্লাই দিতে হয় তাহলে আমি চেষ্টা করবো এখানে দেওয়ার, যদি নেগেটিভ সাপ্লাই দিতে হয় তাহলে আমি চেষ্টা করবো এখানে দেওয়ার, এটা বাইরে থেকে এনে দেবো। এই জন্য ওরা দিয়েছে যে ওই দুটো পার্ট তোমরা ইউজ করতে পারো পজিটিভ নেগেটিভ সাপ্লাই হিসেবে, সেই সাপ্লাইটা বাইরে থেকে ওখানে আনো, তারপরে এখান থেকে তুমি এখানে ইউজ করো, কানেকশনটা বাইরে থেকে এখানে দিব, তারপরে এখান থেকে এখানে দিব। এর সবসময় এই হরিজেন্টাল লাইন, এটাকে এই লাইনগুলোকে বলা হয় হরিজেন্টাল লাইন, মানে এদিক দিয়ে গেল সেটা। ঠিক আছে, আর ভার্টিক্যাল লাইন হচ্ছে খাড়া লাইন। ঠিক আছে, সো এই হরিজেন্টাল লাইনগুলো সবসময় শর্ট করা থাকে, এখান থেকে এই মাথা পর্যন্ত এই হরিজেন্টাল লাইনগুলো শর্ট করে দেয়। ঠিক আছে, এই নেগেটিভ টার্মিনালের ক্ষেত্রেও তাই, এখান থেকে শুরু করে এই লাইনগুলো এই পর্যন্ত শর্ট করে দেয়া আছে। এখানেও তাই, এই উপরের দুইটা নিচের দুইটা একইভাবে হরিজেন্টালি সবগুলো শর্ট, কিন্তু ভার্টিক্যালি কিন্তু একটাও শর্ট না। ভার্টিক্যালি শর্ট থাকলে পজিটিভ নেগেটিভ এক হয়ে যেত, তাই না? আচ্ছা, এখন আসি এর মাঝের এই ছিদ্রগুলো নিয়ে। এর হরিজেন্টালি শর্ট, কিন্তু এর হচ্ছে ভার্টিক্যালি শর্ট। তোমার এই এ থেকে সি পর্যন্ত বা ই পর্যন্ত, এই এতে কানেক্ট করাও যা, ইতে কানেক্ট করাও তাই, একই কথা। এটা একটা তারের একটা জায়গা মনে করো, এই সবগুলো পয়েন্ট একটা পয়েন্ট, এর হরিজেন্টাল যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলাদা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলাদা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলাদা, প্রতিটা পয়েন্টই ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আবার এর মাঝে সেগমেন্ট করা আছে, তার মানে এর সাথে কোনো রিলেশন নেই। তুমি যদি বলো স্যার এটা তো ভার্টিক্যাল লাইন, এইখান থেকে এই পর্যন্ত শর্ট হওয়ার কথা ছিল না, এটা আলাদা করে এখানে কানেকশন দেওয়া নাই, এটাকে ওপেন করে দেওয়া আছে। সো এইখান থেকে এই পর্যন্ত শর্ট করে দেয়া, আবার এইখান থেকে এই পর্যন্ত শর্ট করে দেয়া, মাঝে কোনো কানেকশন নেই। বুঝতে পারলাম? সো তুমি একটা এলিমেন্টকে এতে লাগালে আবার ইতে লাগালে তাহলে কিন্তু ওই এলিমেন্টটা সার্কিটে থাকবে না, বাদ হয়ে যাবে, সার্কিটেও কোনো ইফেক্টই আসবে না। ইফেক্ট যদি আনতে হয় তাহলে পাশাপাশি দুইটাতে লাগাতে হতে পারে, অথবা এখানে একটা লাগালে এখানে একটা লাগালে, এরকম হতে পারে। দুইটা আলাদা আলাদা ওপেন সার্কিট অবস্থায় লাগাতে হয়। তুমি ক্লোজ সার্কিটে যদি লাগাও সেখানে সার্কিট থেকে বাদ হয়ে যাবে। সো এই বোর্ডটার নাম হচ্ছে ব্রেড বোর্ড। এই বোর্ডটার নাম হচ্ছে ব্রেড বোর্ড। এখানে অনেকগুলো দেয়া আছে, এখানে আমার এরকম লাইন 1টা 2টা 3টা দেয়া আছে। সো এগুলো তো হরিজেন্টালি শর্ট, এগুলো হরিজেন্টালি শর্ট, এগুলো শর্ট। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা করে সেগমেন্ট আছে। এর এই ভার্টিক্যাল লাইনগুলো কিন্তু শর্ট, এই সাইডে কিন্তু ওপেন। সো তুমি যদি একটা এলিমেন্ট এখান থেকে তুমি যদি একটু খুলে একটু পরে আমি এলিমেন্ট দিব, সেটা মনে একটা রেজিস্টার। হ্যাঁ, এই রেজিস্টারটা যদি আমি সার্কিটে মনে করো এখান থেকে এখানে লাগিয়ে ফেলি তো হবে না, তাহলে এইটা সার্কিটে কোনো ইফেক্টই ফেলবে না, সার্কিটটা তৈরি হবে না। তুমি যে ধরনের সার্কিট তৈরি করতে যাচ্ছ সে ধরনের সার্কিট তৈরি হবে না। আরেকটা জিনিস, তুমি ব্রেডবোর্ডে সার্কিট তৈরি করার আগে অবশ্যই ওই সার্কিটের একটা স্কেচ তোমাকে তৈরি করে নিতে হবে।
ডায়াগ্রাম, এক্স্যাক্টলি ওই সার্কিটের ডায়াগ্রাম তোমাকে তৈরি করে নিতে হবে। ওই ডায়াগ্রাম দেখে দেখে তুমি ওই অনুযায়ী সার্কিটটা তৈরি করবে। ওকে, সো কোনো কারণে যদি মনে হয় যে সার্কিটের এইখানে একটা রেজিস্টার আছে, তাহলে আমি যদি এরকম করে কানেকশনটা দিই তাহলে সার্কিটে থাকবে, কারণ এখানে কোথাও শর্ট লাইন নেই, তাই না? এই সার্কিটে আমি এখন যদি এর মধ্যে থেকে তার নিয়ে আমি তারটা যদি দেখো এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকে যদি এখানে লাগিয়ে দিই, এখান থেকে আরেকটা এলিমেন্ট দিই, তাহলে কিন্তু কানেকশনটা থাকবে, কারণ এটা ভার্টিক্যালি শর্ট, তাই না? সো এইভাবে কিন্তু সার্কিটগুলোকে আমাকে তৈরি করতে হবে। সো এটার নাম ছিল হচ্ছে আমার ব্রেডবোর্ড। এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এটা কি? মাল্টিমিটার। এটা হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটারটা আমার এখানেও আছে, এটা আমার মাল্টিমিটার। এটা মাল্টিমিটার নাম দিয়েছি কেন? যে মাল্টিপল জিনিস আমি এখান থেকে মেজার করতে পারি, মানে মাল্টিপল প্যারামিটার্সকে আমি এখান থেকে মেজার করতে পারি। কারেন্ট, ভোল্টেজ, এটা কিন্তু পাওয়ার না, এটাতে কিন্তু পাওয়ার মেজার করতে পারবো না। মাল্টিমিটার দিয়ে পাওয়ার মেজার করা যাবে না, তার জন্য ওয়াট মিটার আলাদা আছে, সিঙ্গেল ফেজ 3 ফেজ ওয়াট মিটার আছে, পাওয়ার মেজার করার জন্য আলাদা লিমিট। এখান থেকে আমি কারেন্ট এবং ভোল্টেজকে মেজার করতে পারবো, রেজিস্টরকে মেজার করতে পারবো, মানে একটা রেজিস্ট্যান্সের রেজিস্টর ভ্যালু কত সেটা মেজার করতে পারবো। আমি ডায়োডের বিভিন্ন কিছু মেজার করতে পারবো, অনেক সময় ক্যাপাসিটার মেজার করা যায়, বিভিন্ন অনেক অপশন আছে। এখানে যতগুলো অপশন থাকবে ততগুলো দেখো, এখানে ওহমের চিহ্ন দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত আমি রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি, মানে এটা দিয়ে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যাবে। এখানে ভোল্টেজ দেখো, এখানে চিহ্ন দেওয়া আছে, সমান সমান চিহ্ন প্রায়, ডিসি ভোল্টেজ মেজার করতে পারি এখান দিয়ে আমি ডিসি ভোল্টেজ মেজার করতে পারি। সো আমার এই নবটা ঘুরিয়ে যদি ভোল্টেজ এখানে রাখি তাহলে কিন্তু ভোল্টেজ মাপতে হবে, ঠিক আছে? আর এখানে দেখো একটু সাইন ওয়েভের মতো ঢেউ খেলানো, সো এগুলোকে আমি এসি ভোল্টেজ মেজার করতে পারি, এখানে আমি এসি কারেন্টকে মেজার করতে পারি, এখানে আমি ডিসি কারেন্টকে মেজার করতে পারি, এবং ফ্যারাড ক্যাপাসিটারকে মেজার করতে পারি। সো আমি এখানে ক্যাপাসিটার, রেজিস্টার, ভোল্টেজ এবং কারেন্টকে মেজার করতে পারি। ডান? সো এই কয়টা জিনিস এখান থেকে মেজার করা যায়, এবং আরও অন্য মাপ করতে মাল্টিমিটার ভিন্ন ভিন্ন ফিচার থাকতে পারে, ইন্ডিভিজুয়াল মাল্টিমিটারের ইন্ডিভিজুয়াল ফিচার থাকতে পারে, অন্য ইকুইপমেন্টও মেজার করা যেতে পারে, বা অন্যান্য প্যারামিটারও মেজার করা যেতে পারে। আচ্ছা, এখন আসি, এখানে দেখো তিনটা কানেকশন, চারটা লিড আছে। এর ক্ষেত্রেও এর তো একদম অটো, এর ক্ষেত্রে এরকম লিড নাই। আমার আরও কিছু মিটার আছে, সেখানে লিডগুলো দেওয়া আছে, অ্যানালগ না, ওটাও লিড চেঞ্জ করতে হবে। এর ক্ষেত্রে কমনটা সবসময় তোমাকে ইউজ করতে হবে, কমনটা সবসময় থাকবে। তোমার যদি ভোল্টেজ মেজার করতে হয় তাহলে এই নবে রাখবা, আর আবার রেজিস্টার মেজার করতে গেলেও এই নবে রাখবা, ঠিক আছে? যদি এখান থেকে ভালো বুঝতে পারতেছি না, এটা যদি ছোট রেঞ্জের কারেন্ট হয়, মনে করো 1 মিলি অ্যাম্পিয়ার নিচে হতে পারে, বা 1, 2, 3, মানে কম কারেন্ট, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যদি মেজার করতে হয় তাহলে এখানে মেজার করো। স্যার এটা দিয়ে কি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট মেজার করা যাবে না? যাবে, কিন্তু অ্যাকুরেসিটা ভালো আসবে। এটা 20 অ্যাম্পস পর্যন্ত নিতে পারে, বড় স্কেলের, এটা দিয়েও কারেন্ট মেজার করা যায়। যদি বড় কারেন্ট মেজার করতে হয় তাহলে নবটা এখান থেকে খুলে এখানে নিতে হবে, আর এই কমনটা তো থাকবে, ঠিক আছে? আর এখনও যেহেতু সিরিজ প্যারালাল পড়াই উঠতে পারিনি, তার জন্য এতটুকু শুধু বলে রাখি যে কারেন্ট সবসময় মেজার করতে হয় সার্কিটে সিরিজে। মানে তুমি যদি একটা কারেন্ট মেজার করে ইনস্ট্রুমেন্ট, সেটার নাম হচ্ছে অ্যামিটার। কোথায় গেল অ্যামিটার? এটা হচ্ছে আমার একটা ডিসি অ্যামিটার, এটা যদি সার্কিটে আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, বা সার্কিটের যদি কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা যদি মেজার করতে হয়, এটাকে সিরিজে লাগাইতে হবে। সিরিজ কেমন হয় স্যার? যদি তোমাকে বলা হলো যে এটা একটা সার্কিট, আমি এখানে একটা লোড আছে, সাপোজ একটা বাল্ব ছিল, বাল্বকে আমি রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ওকে, সো যদি আমাকে এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে মেজার করতে হয়, তাহলে অ্যামিটারটা এখানে নিচে লাগাইতে হবে। কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা ডিরেক্টলি বিদ্যুৎ দিয়ে যাচ্ছে সেটা মেজার করতে হবে। সো অ্যামিটার সবসময় সিরিজে লাগায়, এবং এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, একটা অ্যামিটারের ভিতরের রেজিস্ট্যান্স খুবই কম থাকে, কারণ আমি চাই অ্যামিটারের ভিতর দিয়ে যেন কোনো ড্রপ না হয়, পুরো কারেন্টটাই যেন যেতে পারে।
সো রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট তত সহজে যেতে পারবে, তাই না? আমি চাই যেন সার্কিটের টোটাল কারেন্টটাই এটার মধ্যে যায়, কোনো বাধা যেন না পায়। এই জন্য অ্যামিটার রেজিস্ট্যান্সটা অনেক কম থাকে। আর এই কারণে অ্যামিটার সিরিজেই লাগাতে হবে, প্যারালালে লাগানো যাবে না। কারণ যেহেতু রেজিস্ট্যান্স খুব কম, যদি প্যারালাল তুমি এখানে একটা অ্যামিটার লাগিয়ে দাও তাহলে এই কি কাজটা করবে, এই রেজিস্টরের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা মেজার করতে পারবে না, কারণ সমস্ত কারেন্টই তখন অ্যামিটারের ভিতর দিয়ে পাস হয়ে চলে যাবে। কারণ অ্যামিটার রেজিস্ট্যান্স অনেক কম, কারেন্ট সবসময় লোয়েস্ট রেজিস্টিভ পাথ দিয়ে চলার চেষ্টা করে। ও দেখবে এখানে বাধা অনেক বেশি, ওর দিকে কম যাবো, এর ভিতর দিয়ে বেশি যাবো, সো টোটাল কারেন্টটা আমার এখান দিয়েই পাস হয়ে যাবে। সো সার্কিটের রেজিস্ট্যান্সের ইফেক্টটা তখন থাকবে না। সো মনে থাকবে, অ্যামিটার সবসময় সার্কিটে আমি সিরিজে লাগবে, অ্যামিটার সার্কিটে সবসময় সিরিজে লাগবে, ভুললে কিন্তু চলবে না। এটা কিন্তু ঘুরে ফিরে আসবেই তোমার কাছে, কিছু কিছু ভাইবা বোর্ডে গিয়েও তোমার এই কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যামিটার তুমি সার্কিটে কিভাবে লাগাও, সিরিজে লাগাও। এবং আরেকটা কথা, অ্যামিটার লাগানোর সময় সার্কিট অবশ্যই ব্রেক করতে হবে। কারণ তুমি দেখো, এই সার্কিটটা সম্পূর্ণ ছিল এখানে, এই সার্কিটটা সম্পূর্ণ ছিল এখানে, এই তারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি মেজার করতে হয় তাহলে অবশ্যই এই তারটাকে সিরে আমার দুই টুকরো করতে হবে। দুই টুকরো করলে দুটো রিড পাবো, সেখানে আমি একটা অ্যামিটার বসিয়ে দিব, এটা একটা লাগিয়ে দিব, এটা লাগিয়ে দিব। সো অ্যামিটার বসাইতে গেলে সার্কিটটাকে অবশ্যই ব্রেক করতে হবে, মাস্ট। ভোল্টমিটার লাগাইতে গেলে দেখবো যে ব্রেক করা লাগে না। অ্যামিটার সবসময় সিরিজে লাগাই, মাস্ট লাগাইতে হবে, কারণ অ্যামিটার সিরিজে না হলে কারেন্টটাকে ভালো করে, মানে যে এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্টটা যাচ্ছে ওই কারেন্টটা মেজার করতে পারবো। আমি যদি ভুলে প্যারালাল লাগিয়েও ফেলি তাহলে যে এলিমেন্টের জন্য আমি কারেন্টটা মেজার করতে যাচ্ছি কোনোদিনও মাপতে পারবে না। আর সমস্ত কারেন্ট এর ভিতর দিয়ে যদি যায়, কারেন্টের মানটা যদি অনেক বড় হয় তাহলে অ্যামিটারটা পুড়ে যাবে। যদি এর বাইরে কোনো রেজিস্ট্যান্স না থাকে, দেখা গেলো এটাই একমাত্র রেজিস্ট্যান্স, তাহলে অ্যামিটারটা পুড়ে যাবে, ডিরেক্টলি পুড়ে যাবে। সো অ্যামিটার লাগানোর আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, এটা সিরিজে বাদে যদি প্যারালাল লাগিয়ে ফেলো অ্যামিটারটা পুড়ে নষ্ট হয়ে যাবে। ডান। সো এটা দিয়ে হচ্ছে আমি মাপবো কারেন্ট। এটাও আরেকটা ইসের দেওয়া ছিল, সেই এটা একটা মাল্টিমিটারের উদাহরণ আর একটা কোম্পানির। আচ্ছা, আর একটা ভোল্টমিটার দেখাই। অ্যামিটার যেহেতু দেখলাম ভোল্টমিটার, এই ভোল্টমিটার হচ্ছে এর কাজ হচ্ছে ভোল্টেজকে মেজার করে, এটা হচ্ছে ডিসি ভোল্টমিটার। কীভাবে বুঝছি স্যার, টার্ম দেওয়া আছে, যদি এসি হয়তো একটু ঢেউ খেলানো থাকতো। এটাও ডিসি, কিন্তু একদম ডিরেক্ট, এর কোনো চেঞ্জ নেই। এসি হলে টার্ম দেওয়া থাকে। এগুলো সব অ্যানালগ মিটার, কাটা দিয়ে দেখতে হয়, কাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা দেখতে চাই। সো এটা অ্যানালগ মিটার, অ্যানালগ ভোল্ট মিটার, অ্যানালগ অ্যামিটার, অ্যামিটার, অ্যামিটার। এখন এই ভোল্ট মিটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই, মেগা ওহম রেঞ্জে অনেক হাই, ঠিক আছে? একটু মন দিয়ে শোনো। ভোল্ট মিটার সবসময় সার্কিটে প্যারালালি লাগায়, প্যারালাল কানেকশন তো এখনও তোমাকে আমি ইসে দেখানো হয়নি, দেখালে পরে তখন ভালো বুঝতে পারবে। এই মিটারটা যেভাবে লাগাচ্ছেন এটা মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে প্যারালাল কানেকশন। সো এই সার্কিটের সঙ্গে এখানে যদি কোনো কিছু প্যারালাল কানেকশন দিতে চাই তাহলে এটা সিরিজে হতে পারে, এখানে সিরিজ কানেকশন আরেকটা রেজিস্টার লাগাইতে পারি। কিন্তু প্যারালাল যদি করতে হয় তাহলে এই যে পয়েন্ট এ, এই যে পয়েন্ট বি, এ এবং বি পয়েন্টের মাঝে এলিমেন্টগুলো কানেক্টেড থাকতে হবে। যদি এইটা আর রেজিস্টার হয়, আর রেজিস্টারে একপাশে প্যারালাল যদি কিছু লাগাইতে যায় তাহলে অবশ্যই সেটা এ এবং বি এর মাঝে থাকতে হবে, অন্য কোথাও থাকলে হবে না। সো এখানে যদি একটা রেজিস্টার এভাবে লাগিয়ে দিই তাহলে আমি বলবো এই আর এবং আর ওয়ান একটা প্যারালাল আছে। আর যদি আমি এখানে লাগাই, একটা পয়েন্ট এ পয়েন্টে গেল, আর একটা পয়েন্ট কিন্তু বি তে আসলো না, তাহলে এই ধরনের কানেকশনকে বলে সিরিজ কানেকশন। একটার মাথায় আরেকটা, একটার মাথায় আরেকটা। প্যারালাল কানেকশনে সবসময় দুইটা কমন ওয়্যার থাকে। মনে করো দুইটা তার টেনে নিয়ে গেছি, দুইটা তারের মাঝে আমি সমস্ত এলিমেন্টগুলো কানেক্ট করছি, বুঝতে পারছি? সো এই অ্যামিটার, সরি এই ভোল্টমিটার সবসময় সার্কিটে প্যারালালি লাগাইতে হবে। যদি ভোল্টেজ মাপতে চাই, যে এখানকার ভোল্টেজ কতটুকু ড্রপ হচ্ছে সেটা মেপে দেখতে চাই, তাহলে এটাকে আমার প্যারালালি এভাবে ধরতে হবে। মাল্টিমিটার হলে ডিরেক্টলি ধরলেই মেজার করা যাবে,
কোনো সার্কিট ব্রেক করার প্রয়োজন নেই। ভোল্টেজ মাপার সময় কোনো সার্কিট ব্রেকের প্রয়োজন নেই। আমি ডিরেক্টলি যেখানকার ভোল্টেজ মাপতে চাই তার এগেনস্টে ধরলেই হবে। এরকম করে ধরা মানে সেটা প্যারালাল হয়ে যাবে। আমি মাপতে যাচ্ছি এর ভোল্টেজটা, ওকে। এই জন্য এর রেজিস্ট্যান্সটা অনেক বেশি হবে, কারণ আমি চাচ্ছি এর ভিতরে যাতে কোনো কারেন্ট না যায়, কারণ মাপবো তো এর ভোল্টেজ। এর ভোল্টেজ যদি মাপতে যায় আর এর রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে কারেন্ট এর ভিতরে পাস করে চলে আসবে, তখন এই অ্যাকচুয়াল রিডিংটা আর দিবে না, অ্যাকচুয়াল রিডিংটা দিবে না, তখন মানের থেকে কম ভোল্টেজ দেখাবে, অ্যাকচুয়াল মানের থেকে কম ভোল্টেজ দেখাবে, ওকে। আবার এই ভোল্টমিটার যদি সিরিজে লাগিয়ে ফেলি এখন কি হবে, এটা তখন সিরিজ কানেকশন দিয়ে সিরিজে লাগিয়ে ফেলি, এর রেজিস্ট্যান্সের রেঞ্জ যেহেতু মেগাওহম রেঞ্জের, এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্টই পাস করতে দেবে না, সার্কিটের ভিতর দিয়ে সে কারেন্টই পাস করতে দিবে না, কারণ অনেক বড় রেজিস্ট্যান্স, যাবেই না কারেন্ট, সোজা হিসাব। কারেন্ট যত বাধা পাবে তত কম ফ্লো হবে। ডান। সো আমার সার্কিটে অ্যামিটার লাগায় হচ্ছে সিরিজে, ভোল্টমিটার লাগায় হচ্ছে প্যারালাল। তার বিহাইন্ড দ্য রিজনটাও কিন্তু আমি বললাম, এটা মাথায় রাখতে হবে, অনেক জায়গাতে এগুলো জিজ্ঞেস করে। আচ্ছা, এখন আসি প্রথম নিয়ম। আমি একটা রেজিস্টরের মান নির্ণয় করতে যাচ্ছি, আমাদের এক্সপেরিমেন্টের কথায় আসি। রেজিস্টরের মান আমি বের করতে যাচ্ছি কিন্তু কালার কোডের মাধ্যমে। আমাদের এই যে কার্বন রেজিস্টরগুলো আছে, এই রেজিস্টরে সাধারণত কয়েকটা ধরনের হয়ে থাকে, কয়েকটা ব্যান্ডের কালার থাকতে পারে, এটা ধরে দেখতে পারো। দেখো এখানে বলা আছে 3 ব্যান্ড, 4 ব্যান্ড, 5 ব্যান্ড এবং 6 ব্যান্ড। কালারটা তোমাদেরটা কয় ব্যান্ডের দেখো তো? 4 ব্যান্ড। 4 ব্যান্ডের। এখন সেটাতে কিভাবে ক্যালকুলেশনটা করে সেই হিসাবে আমি ডিরেক্টলি কালার দেখবো আর হিসাব করবো। যদি 3 ব্যান্ডের থাকতো তাহলে এই যে 4th ব্যান্ড আছে, এই 4th ব্যান্ডটা দেয়া থাকতো না, উচ্চ থাকলেও কিন্তু 4th ব্যান্ড হিসাবে 20% একটা ভ্যালু আমার অটো ধরে নিতে হতো। 4th ব্যান্ডের কালারের একটা পার্সেন্টেজ আছে যে মানের ভ্যালুটা, এটাকে বলে 4th যে ব্যান্ডটা ছিল 3 এবং 4th এর জন্য এটা প্রযোজ্য। এই 4th ব্যান্ডটাকে আমি টলারেন্স বলি, নাম কি? টলারেন্স। এটা দিয়ে আমি ক্যালকুলেশন করি এই রেজিস্টরের রেজিস্ট্যান্সের মান কতটুকু ভ্যারি করতে পারে। মনে করো একটা 100 ওহমের রেজিস্টর, এটা টেম্পারেচারের সাথে একটু ইফেক্ট হলেও আছে, এর রেজিস্ট্যান্সের মানটা হয়তো 199 থেকে 101 পর্যন্ত ভ্যারি করতে পারে, বা 95 থেকে 105 পর্যন্ত ভ্যারি করতে পারে যদি 5% হয়। যদি 5% হয় প্লাস মাইনাস 5, এর জেনুইন ভ্যালু হওয়ার কথা ছিল 100 হয়, কিন্তু এই 4th ব্যান্ডে যে কালারটা দেয়া থাকবে তার উপর বেস করে হচ্ছে আমার কতটুকু চেঞ্জ হবে সেটা বোঝা যাবে। ঠিক আছে, এখানে দেখো বলা আছে যেখানে টলারেন্সের হিসাবে গোল্ড থাকলে 10 হবে বা ইয়ে থাকলে 5 হবে, এটা এখানে দেয়া নেই। এই যে এখানে দেয়া আছে, এই যে গোল্ড থাকলে 5 হবে, সিলভার থাকলে 10 হবে, আর যদি না থাকে তাহলে 20 হবে। সো গোল্ড কালার যদি দেয়া থাকে লাস্টে এখানে, তাহলে এটা 5% হবে। সো 100 ওহম রেজিস্টার হলে সেটা 95 থেকে 105 এর মাঝে ভ্যারি করবে। তুমি মাল্টিমিটার দিয়ে মাপলে 95 থেকে 105 এর ভিতরে কোনো একটা ভ্যালু হবে। ঠিক আছে, এটা 3 এবং 4 ব্যান্ডের। এর হিসাবটা কি, যে এখানে কতগুলো কালার দেয়া আছে, এই কালারের প্রথম দুইটা মান, প্রথম কালার এবং দ্বিতীয় কালার, 3 এবং 4 ব্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম কালার এবং দ্বিতীয় কালার, এদের যে স্থানীয় মান বা যে নিজস্ব ডিজিট, ডিরেক্টলি ডিজিটটাই বসে যাবে। এটা কি গ্রে কালার, এখানে গ্রে কততে আছে? গ্রে 8। সো ডিরেক্টলি 8ই বসাইতে হবে, তোমার সংখ্যাটা 8ই বসাইতে হবে। ওকে, তারপরে কি আছে? রেড কত আছে? 2। সো 8 এর পরে ডিরেক্টলি 2 বসাইতে হবে, 8 এর পরে ডিরেক্টলি 2 যে মানটা আছে ডিরেক্টলি সেইটাই বসিয়ে দিতে হবে। আমি স্থানীয় মান না বলি, স্থানীয় মান বলে 2 এর হয়ে গেলে 10-এর মান চলে আসতো, তাই না? একক দশক এরকম না। সো 8 এর পরে 2 ডিরেক্টলি সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে। তৃতীয় নাম্বার যে কালারটা থাকবে, এই কালারটা হচ্ছে ওই সংখ্যার পরে কতগুলো শূন্য বসবে, ওই সংখ্যার পরে কতগুলো শূন্য বসবে। এখানে কত আছে? এটা কি? অরেঞ্জ 3। অরেঞ্জ কততে আছে? 3।
সো 10 টু দি পাওয়ার 3, সো 82 ইন্টু 82 ইন্টু 10 টু দি পাওয়ার 3। হিসাব তো তাই বলে। এই রেজিস্টার হিসাবের ক্ষেত্রে যদি আমি বলি, আবার নিচেরটার ক্ষেত্রে হিসাব করি, প্রথমটা কি 3 অরেঞ্জ 3, তারপরটা 3 কোনো সন্দেহ নেই 3 এটা হচ্ছে জিরো হ্যাঁ রেড রেড 2 10 টু দি পাওয়ার 2, সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2। বুঝতে পারলাম? হিসাবটা এভাবেই করতে হবে তোমাকে। সো তোমাকে রেজিস্টার দেখতে হবে এবং ওইটা হিসাব করতে হবে। আরেকটা জিনিস বলি, স্যার এটা ধরবো কোন পাশ থেকে রেজিস্টার? আচ্ছা স্যার আরেকবার যদি ওই পার্সেন্টেজ হিসাবটা বলছি এ দেখো, এই রেজিস্টারটা কিন্তু তুমি যে কোনো দিক দিয়ে ধরলে তুমি মানে মাথা ঘুরে যাবে যে স্যার কোন দিক থেকে হিসাব করতে থাকবো, তাই না? আমি কোন দিক থেকে দেখবো? কালার কি এদিক থেকে নিব না ও পাশ থেকে নিব? না এইটা ওইভাবে ধরতে হবে। দেখো এই ফোর্থ যে কালারটা, এটা দুই ধরনের কালার হয়, একটা হচ্ছে গোল্ড, একটা হবে সিলভার। এবং এই ফোর্থ কালারটা নর্মালি এই তিনটা কালার থেকে একটু হলেও ডিস্টেন্সটা দেওয়া থাকে। তা আমার অত কিছু চিন্তা করার দরকার নেই, যদি গোল্ড এবং সিলভার থাকে সেটাকে ডাইনে রাখবো। গোল্ড এবং সিলভার থাকলে বাই রাখলে হবে না, তা না, তখন হিসাব করে আসতে হবে, বা থেকে ডান থেকে হিসাব করে আসতে হবে, উল্টা হিসাব করে রাখতে হবে। সো ফোর্থ যে কালারটা থাকবে সিলভার বা গোল্ড, ওটাকে ডাইনে রাখবা। এরপরে বাঁ পাশের থেকে হিসাব শুরু করবা যে ভ্যালু কত, এর স্থানের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা সংখ্যাটা কত। প্রথম সংখ্যাটা ডিরেক্টলি বসবে, দ্বিতীয় সংখ্যাটাও ডিরেক্টলি বসবে, তৃতীয় সংখ্যাটা হচ্ছে তারপরে কতগুলো শূন্য বসবে। সো এইখানে এই প্রথমটা হিসাব করি, এইটার ক্ষেত্রে 3 ব্যান্ডের ক্ষেত্রে লাস্টেরটা দেওয়া নাই, সেটা পরে হিসাব করি। সো অরেঞ্জ কত 3, অরেঞ্জ হচ্ছে 3, এর পরের সংখ্যাটাও 3, তৃতীয় নম্বর সংখ্যা যেই আসবে রেড হচ্ছে 2। সো এই দুইটার পরে দুটো শূন্য বসবে। তুমি এটাকে গুণ দিতে পারো, 10 টু দি পাওয়ার 2 করতে পারো, অথবা এরকমও দিতে পারো। এটা কত 3.3 কিলো, 3.33 কিলো, অথবা 3300 ওহম। বুঝতে পারলাম? এর উপরেরটা যদি চিন্তা করি, এটা টলারেন্সের হিসাব আছে। প্রথমটা হচ্ছে গ্রেতে কত 8, গ্রেতে 8, রেডে হচ্ছে 2 ডিরেক্টলি বসাবো। এরপরে অরেঞ্জ, এরপরে অরেঞ্জে 3, 10 টু দি পাওয়ার 3 না। এরপরে সংখ্যাটা কি আছে? গোল্ড। এরপরে সংখ্যাটা আছে গোল্ড, এই যে দেখো গোল্ড, টলারেন্স 5। সো এর সঙ্গে থাকবে প্লাস মাইনাস 5%, মানে এই মূল ভ্যালু থেকে 5%, কিন্তু মূল ভ্যালুর 5% ভ্যারি করতে পারে। আমি বললাম যে যদি মূল ভ্যালু 100 হয় তাহলে 5% হলে পারে 5, সো 95 থেকে 100 মাঝে, 95 থেকে 100 মাঝে সে ভ্যারি, 95 থেকে 105 এর মধ্যে সে ভ্যারি করতে পারে। এসব ক্লিয়ার? ফোর্থ ব্যান্ডের ক্ষেত্রে এটাকে আমি টলারেন্স হিসেবে নির্ধারণ করছি, যে রেজিস্ট্যান্সের মানটা কতটুকু ভ্যারি করতে পারে, কতটুকু পর্যন্ত টলারেট করতে পারে। ঠিক আছে? 3 ব্যান্ড 4 ব্যান্ডের গেল, আমাদের সবই আছে 4 ব্যান্ডের, 5 ব্যান্ডের কিচ্ছু নাই। 5 ব্যান্ডের আমাদের কিচ্ছু নাই। 5 ব্যান্ডের ক্ষেত্রে ক্যালকুলেশন একই নিয়ম। সেক্ষেত্রে প্রথম 3টা হচ্ছে স্থানীয় মান, মানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা। এখানে কত? গ্রিনে কত 5, রেডে 2, এরপর ব্ল্যাক মানে কি শূন্য, একটাও শূন্য বসবে না, ইন্টু 10 টু দি পাওয়ার 0। এটাকে ফোর্থটা গিয়ে হচ্ছে কতগুলো শূন্য বসে সেটা বোঝায়। 5 এবং 6 ব্যান্ডের ক্ষেত্রে ফোর্থ যে ব্যান্ডটা থাকবে সেই ব্যান্ডটা নির্ধারণ করবে কতগুলো শূন্য বসবে। আর 3 এবং 4 ব্যান্ডের ক্ষেত্রে থার্ড যে ব্যান্ডটা আছে সেটা নির্ধারণ করে কতগুলো শূন্য বসবে। একই পার্থক্য, এর বাইরে কিছু নেই। ঠিক আছে? সো এইটা দিয়ে হচ্ছে প্রথমে মেজার করবা, নিজে ক্যালকুলেট করবা, এরপর হচ্ছে মিটার দিয়ে ক্যালকুলেট করবা, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করবা। এক্সপেরিমেন্টালি কীভাবে আমি তোমাদের হিমু স্যার সাহায্য করবে বাকিটা। আমাদের ওখানে একটা আছে, তুমি কয়েকটা রেজিস্টার নিবা, ওখানে আমার একটা ডেটা শিট আছে, কিন্তু ডেটা শিট পূরণ করতে হবে। ওর একটা ল্যাব করার সময় অফসেট রাখবা সবসময়। যেগুলো ডেটা পাবা ওই ডেটাগুলো সুন্দর করে টেবিল আকারে টেবুলার ফর্মে সুন্দর করে লিখে আমার সাইন দিতে হবে।
ওইটা আবার তুমি যখন এক্সপেরিমেন্ট রিপোর্ট জমা দেবা তখন ওইটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে? সো আমার এখানে একটা সহজ সার্কিট আছে। এখানে আমি একটা সোর্স নিব, আর এখানে মনে করো আমার একটা রেজিস্টার থাকবে। এটা হচ্ছে আমার টার্গেটেড রেজিস্টার, যার মানটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। ওকে, তার মানটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। ওহমসের ল এখান থেকে এখানে অ্যাপ্লিকেবল হবে। ওহমস ভদ্রলোক কি বলছে? ওহমস বলতে চাচ্ছে যদি এই রেজিস্টারের ভিতর দিয়ে, এটা কিন্তু লিনিয়ার রেজিস্টার হতে হবে, নন লিনিয়ার হলে হবে না। লিনিয়ার এবং নন লিনিয়ার ভিতরে পার্থক্য আরো সামনে গিয়ে বুঝতে পারবে। ধরে নাও যে এখানে যদি এক্সচেঞ্জ হয়, এখানে এক্সচেঞ্জ হতে হবে, মানে চেঞ্জটা সবসময় সমান হতে হবে। চেঞ্জ যদি সমান না হয়, লিনিয়ার গ্রাফ দেখেছো তো, একটা এরকম ওঠে, সবসময় এর স্লোপটা কনস্ট্যান্ট, এর চেঞ্জটা কনস্ট্যান্ট। যদি এই ধরনের কন্ডিশন ফুলফিল করে তাহলে এটা অ্যাপ্লিকেবল, ওহমস ল অ্যাপ্লিকেবল, না হলে ওহমস ল অ্যাপ্লিকেবল না। ঠিক আছে? ওহমস বলতে যাচ্ছে এই রেজিস্টরের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা সবসময় হচ্ছে এই রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজের প্রপোর্শনাল হবে। এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তা এর ভোল্টেজের প্রপোর্শনাল। রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা হচ্ছে ভোল্টেজের প্রপোর্শনাল। সো ভি প্রপোর্শনাল আই, এটাই তো ওহমস ল। একটা লিনিয়ার রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে এটা নির্ধারণ করে তার ভোল্টেজ অ্যাকচুয়ালি, এবং ভোল্টেজের সাথে এটা প্রপোর্শনালি বাড়ে। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, এবং ভি বাই আই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট। ওকে, এখন এই ভি বাই আই কে আই পি এর করছে ভি, এই প্রপোর্শনাল চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়েছে আর ভি ইকুয়াল টু আই। এটাও ওহমস লর একটা আলাদা ফর্মুলা। এখান থেকে আমি যদি এক্সপেরিমেন্ট করে রেজিস্ট্যান্সের মান বের করতে চাই, তাহলে আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, বললাম তো ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাবে। তাহলে এই সূত্র থেকে তাহলে ক্যালকুলেট করা যায় রেজিস্ট্যান্সের মানটা R ইকুয়াল টু ভি বাই আই। সো আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছিলাম, আর এখানে হচ্ছে আমি কারেন্ট মেজার করার চেষ্টা করতেছি। এই দুটো জিনিস যদি মেজার করি আমি, তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। দেখো একটা জিনিস মনে রাখা, এটাকে 1 ভোল্ট দিয়ে যদি রেজিস্ট্যান্সের মান 100 পাওয়া যায়, এটাকে 10 ভোল্ট বা 100 ভোল্ট দিলেও রেজিস্ট্যান্সের মানই 100ই পাওয়া যায়। কারণ ভি বাই আই এই রেশিও কোনোদিনও চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে লিনিয়ার সার্কিট। এই লিনিয়ারের এই যে স্লোপটা, এই স্লোপটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে কারেন্ট, এই আর এর কখনোই চেঞ্জ হবে না যদি টেম্পারেচার চেঞ্জ না হয়ে যায়। একদম এক্সট্রিম পর্যায়ে গেলে কিছুটা চেঞ্জ লক্ষ্য করবা, কিন্তু এই এক্সট্রিম পর্যায়ে আমরা যাবো না। বুঝাইতে পারলাম? সো আমি একটা সার্কিট, ইজি একটা এরকম একটা সার্কিট বানাবো, সেখান থেকে এই কারেন্ট মেজার করার জন্য এখানে একটা সিরিজে একটা অ্যামিটার বসাবো, অ্যামিটার বসিয়ে কারেন্টটা মাপবো, এই ভোল্টেজটা মাপবো, তারপরে ভাগ করে দিয়ে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করবো। এটা হচ্ছে ঘুরিয়ে কান ধরার মতো। আর আগেরটা হচ্ছে ডিরেক্টলি আমি মিটার দিয়ে মাপবো, তারপর হচ্ছে কালার কোড দিয়ে মাপবো। এই তিনটা উপায় মাপতে হবে। এখন মাপবো। হিমু